আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার টাইটেল হলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠন বা পদার্থের গঠন অধ্যায়ে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে, যা পরীক্ষায় বারবার এসে থাকে। একজন এসএসসি পরীক্ষার্থী বা স্কুল পর্যায়ে বা পাবলিক পর্যায়ে পাবলিক পরীক্ষাতেও এই প্রশ্নটা বারবার এসে থাকে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যদি আমরা প্রথমে বলি, আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে উপশক্তি স্তরগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। যেমন এস যে উপশক্তি স্তরটা আছে, এর মাঝে আমাদের 2টা ইলেকট্রন অবস্থান করতে পারে। পি উপশক্তি স্তরে আমাদের 6টা ইলেকট্রন অবস্থান করতে পারে। ডি উপশক্তি স্তরে আমাদের 10টা ইলেকট্রন অবস্থান করতে পারে এবং এফ উপশক্তি স্তরে আমাদের সর্বোচ্চ 14টা ইলেকট্রন অবস্থান করতে পারে। আবার আমরা এটাও জানি ইলেকট্রনগুলো সাধারণত জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই কারণে ত্রিমাত্রিক কক্ষ বরাবর এই পি অরবিটালকে 3টা ভাগে ভাগ করা যায়, একটা পি এক্স, একটা পি ওয়াই আর একটা আমাদের কি পিজেড। এই ক্ষেত্রে 2টি করে ইলেকট্রন দিয়ে আমরা 6টা ইলেকট্রন পূরণ করে থাকি। আবার ডি অরবিটালকে 5টা ভাগে ভাগ করা যায়, যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার, আর একটা হলো ডি জেড স্কোয়ার। এই ক্ষেত্রে 2টি করে ইলেকট্রন 5টা অরবিটালেতে আমরা 10টা ইলেকট্রন পূর্ণ করে থাকি। আবার এফ অরবিটালে 14টা ইলেকট্রন অবস্থান করে, এটা আমরা সাধারণত জানি। এখন এই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সাধারণত পর্যায় সারণীতে যে 118টা মূল আবিষ্কৃত হয়েছে, এদের মধ্যে কিছু কিছু মূল ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখায়। এই যে আমরা বললাম যে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এতটি। এখন এই যে অরবিটাল ইলেকট্রন গুলো অবস্থান করতেছে, এই ইলেকট্রন গুলা সবসময় চায় তার শেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণের পাশাপাশি স্থিতিশীলতা অর্জন করার জন্য। এবং স্থিতিশীলতা অর্জন করার জন্য যদি অরবিটালটা পরিপূর্ণ অপেক্ষা ইলেকট্রন কম থাকে এবং অর্ধপূর্ণ অপেক্ষা ইলেকট্রন কম থাকে, সেক্ষেত্রে উক্ত মূলটি উত্তেজিত অবস্থায় তার শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন স্থানান্তর করে তার অরবিটালটা পরিপূর্ণ করে অথবা অর্ধপূর্ণ করে, সেক্ষেত্রে সে স্থিতিশীলতা অর্জন করে। অ্যাকর্ডিং টু ভোর থেকে আমরা জানি, অ্যাকর্ডিং টু ভোর এর মডেল থেকে আমরা জানি যে ইলেকট্রনগুলা যখনই উপশক্তি স্তর থেকে তার উপশক্তি স্তর মানে শক্তি স্তর পরিবর্তন করে, তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে অথবা বিকিরণ করে। এটাকে বলা হয় কোয়ান্টাম লস বা কোয়ান্টাম জাম্প। এখন ধরো আমি লিখলাম যে ক্রোমিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো কত, 24। আমি যদি এখন ইলেকট্রন বিন্যাস করি, আমি ভেরি শিওর দ্যাট তোমরা অবশ্যই জানো যে বা তুমি পারো যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। তো আমরা জানি 1s, প্রথম শক্তি স্তর 1s, তারপর লিখবো আমরা 2s, এরপর লিখবো 2p, 3s, এই যে 3p। এখন 1s আমাদের 2টা ইলেকট্রন থাকতে পারে, 2s এর 2টা, p তে আমাদের সর্বোচ্চ 6টা, 3s এ আমাদের 2টা, 3p তে আমাদের কয়টা, 6টা। এখন দেখো ইলেকট্রন কয়টা হয়ে গেছে, এই পর্যন্ত 10টা আর 6টা 18টা। আমরা আউফবাউ নীতি অনুসারে জানি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল আগে প্রবেশ করে। এই কারণে আমাদের ইলেকট্রনটা আগে 4s এ প্রবেশ করাতে হবে। যেহেতু ইলেকট্রন আমাদের হাতে রয়ে গেছে, এই কারণে s অরবিটালে পূর্ণ সংখ্যক ইলেকট্রন দিতে হবে। পূর্ণ সংখ্যক বলতে কয়টা, 2টা। পূর্ণ সংখ্যক ইলেকট্রন দেওয়ার পর আমাদের দেখতে হবে ইলেকট্রন হাতে আছে কিনা। দেখো 20টা হয়ে গেছে, আমাদের ইলেকট্রন ছিল কয়টা, 24টা। সেক্ষেত্রে আমরা 3d অরবিটাল কয়টা ইলেকট্রন দিয়ে দেবো, 4টা। এটা হলো ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এখন তুমি ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যদি একটু লক্ষ্য করো, দেখবা ক্রোমিয়ামের ডি অরবিটালটি অর্ধপূর্ণ অপেক্ষা একটা ইলেকট্রন কম আছে। কেন বললাম, কারণ ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এটা তার পূর্ণ অবস্থা, মানে D10, এটা তার পূর্ণ অবস্থা, এটা তার পূর্ণ অবস্থা। আর এর অর্ধপূর্ণ বলতে কি বোঝায় বাচ্চারা, D5, এটা হলো অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ। এখন এই যে আমাদের 2টা অবস্থায় অরবিটাল গুলো সবসময় এই 2টা অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীলতা থাকে। অর্থাৎ অরবিটাল যদি পরিপূর্ণ থাকে তাহলে সে স্থিতিশীলতা অর্জন করে, আর অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তাহলে সে স্থিতিশীলতা অর্জন করে। যেহেতু আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এটা তার পূর্ণ অবস্থা, তাহলে তার অর্ধপূর্ণ অবস্থা কত, 5। এখন দেখো এই ডি অরবিটালে অর্ধপূর্ণ অপেক্ষা আমাদের একটা ইলেকট্রন কম আছে। এ কারণে ক্রোমিয়াম কি করে, তার যে যোজ্যতা স্তর 4s, এই জায়গার 2টা ইলেকট্রনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, একটা একমুখী স্পিন আর একটা বিপরীতমুখী স্পিন। এ কারণে এই জায়গা থেকে একটা ইলেকট্রন এই জায়গায় নিয়ে আসে, মানে স্থিতিশীলতা অর্জন করার জন্য অথবা অর্ধপূর্ণতা অর্জন করার জন্য। তখন ক্রোমিয়াম বাইরে থেকে কিছু শক্তি কি করে, শোষণ করে। তখন যদি কোনো মৌল ইলেকট্রন স্থানান্তর করে, তার উপরে এরকম একটা সাইন ব্যবহার করতে হয়। তখন আমরা কি করি, যে 1s এ যা ছিল তাই থাকে, 2s এ যা ছিল তাই,
2p তেও আগেরটাই থাকে, 3s এ আমাদের 2টা ছিল, 3p তে আমাদের 6টা ছিল। এখন দেখো এই যে 3d অরবিটাল আর এই যে আমি লিখলাম 4s অরবিটাল। এখন এই যে 4s আগে 2টা ছিল, 2টা থাকার কারণে একটাও নিয়ে নিল, আর 3d তে আগে 4টা ছিল, 4টা নেওয়ার পর কয়টা হয়, একটা নিয়ে নিল, তাহলে 5টা। এখন দেখা যাচ্ছে 3d অরবিটাল অর্ধপূর্ণতা অর্জন করছে, মানে অর্ধপূর্ণ হয়ে গেছে। আর আমরা আগে থেকে জানি মৌলগুলা পরিপূর্ণ অবস্থায় মানে অরবিটাল গুলা পরিপূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। এই কারণে ক্রোমিয়াম যখন বাড়ির শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নিয়ে আসার সাথে সাথে অর্ধপূর্ণ হয়ে যায়, তখন সে স্থিতিশীলতা অর্জন করে। তাই ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কি হয়ে থাকে, ব্যতিক্রম হয়ে থাকে। তোমার প্রশ্ন আসে ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তুমি কিভাবে আনসার করবা? তুমি বলবা যে আমরা জানি অরবিটাল গুলো সাধারণত পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। তারপর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, তুমি বলবা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এই ডি অরবিটালে অর্ধপূর্ণ অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে। এই কারণে ক্রোমিয়াম উত্তেজিত অবস্থায় বাইরে থেকে শক্তি গ্রহণ করে 4s থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত করার সাথে সাথে 3d5 মানে অর্ধপূর্ণতা অর্জন করে। অর্ধপূর্ণতার কারণে সে কি স্থিতিশীলতা অর্জন করে। এই কারণেই ক্রোমিয়াম স্বাভাবিক নিয়মে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। বুঝতে পারছো? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রশ্নের যে কোনো পরীক্ষায় এসে থাকে। এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। দেখো এটা একটু পরিষ্কার করে দিলাম। ধরো আমরা আরেকটা মৌলের নাম জানি, সেটার নাম হলো কি কপার। আমি ধরো লিখলাম কপার Cu, এর পারমাণবিক সংখ্যা জানো কত? আমরা জানি 29। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি লিখতে পারি, 1s 2টা, 2s এ 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ আমাদের 2টা, 3p তে আমাদের 6টা, আবার ধরো 4s এ আমাদের 2টা। এখন 4s এ 2টা ইলেকট্রন আমি কেন দিলাম? ওই যে আহ্বায়ক নীতি বা n+l নীতি অনুসারে আমরা জানি যে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো আগে অবস্থান করে, পরবর্তীতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন যে একটা অরবিটাল নিম্ন কিনা উচ্চ এটা আমরা কিভাবে বুঝবো? আহ্বায়ক নীতির আরেক নাম হলো n+l নীতি। তুমি জানো এই যে 4s, এই 4s এর ক্ষেত্রে যদি আমি n+l হিসাব করি 4s এর ক্ষেত্রে, তাহলে তুমি কি লিখবা? n+l। এই জায়গায় n এর মান কত আমাদের 4, পূর্ণ সংখ্যা 4+l। s এর জন্য l এর মান সবসময় কত হয়ে থাকে? 0 হয়ে থাকে, তাহলে এই জায়গায় হলো 0, তাহলে এটাকে 4। আবার যদি আমি 3d এর ক্ষেত্রে ধরো, তুমি 3d এর জন্য হিসাব করবা কি n+l, তাহলে তুমি কি লিখবা? 3d এর জন্য n এর মান কি 3, n এর মান কত 3, প্লাস l এর মান যখন 1 হয় সেটা p, এটা তুমি জানো এটা s, l এর মান যখন 2 হয় সেটা d, l এর মান যখন 3 হয় সেটা হলো f অরবিটাল। তাহলে d এর জন্য আমাদের l এর মান কত হবে 2, 3 প্লাস 2 কত হয় 5। তাহলে তুমি দেখতেছো 4s অরবিটালটা অবশ্যই 3d এর চেয়ে নিম্ন শক্তির অরবিটাল, অথবা 3d টা 4s এর চেয়ে উচ্চ শক্তির অরবিটাল। যেহেতু 4s টা নিম্ন শক্তির অরবিটাল, এই কারণে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন থাকলে ক্রমান্বয়ে 3d তে যাবে। বুঝতে পারছো কেন আগে 4s ইলেকট্রন প্রবেশ করাইলাম আমি? এখন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন কেন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে? দেখো এই যে একটা প্রশ্ন। এখন এই 4s এ দেওয়ার পর আমাদের ইলেকট্রন কত হয়ে গেছে 20টা। এখন এই জায়গায় আমি 3d তে কয়টা ইলেকট্রন দিয়ে দেব? যেহেতু ইলেকট্রন ছিল 29টা, 9টা হাত আছে 9টা দিয়ে দিলাম। এখন তুমি জানো যে পরমাণুগুলা বা অরবিটাল গুলা সবসময় পরিপূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে, মানে শক্তিশালী থাকে। এখন যেহেতু ডি অরবিটালটা আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন যেতে পারে, এটা তার পরিপূর্ণ অবস্থা। তাহলে ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থা কত 5, যেহেতু অর্ধপূর্ণ না পরিপূর্ণ অপেক্ষা একটা ইলেকট্রন কম আছে এবং এই স্তরে 2টা ইলেকট্রন রয়ে গেছে, জোড় সংখ্যক ইলেকট্রন যুযতা স্তরে। এই কারণে এই স্তর থেকে একটা ইলেকট্রন এই কপার তার 3d অরবিটালে স্থানান্তরিত করে। তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? কপারের উপরে আমরা একটা এরকম সাইন ব্যবহার করি, তখন আমাদের 1s এ যা ছিল তাই হয়। আমাদের 2s এ 2টা, 2p তে আমাদের 6টা, আমাদের 3s এ 2টা, 3p তে আমাদের 6টা। এই যে 3d অরবিটালে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল, আর 4s এ তাহলে তখন কয়টা থাকবে? একটা। এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা মানে 4s থেকে একটা ইলেকট্রন নেওয়ার সাথে সাথে ডি অরবিটালটা পরিপূর্ণ হয়ে গেছে। আর তুমি জানো যে কোনো একটা অরবিটাল পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। এই কারণে কপারও
ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তাহলে প্রশ্নে যদি কপার আর ক্রোমিয়াম নিয়ে তোমাকে আসে পরীক্ষার হলে যে কপার কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় অথবা ক্রোমিয়াম কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, তাহলে এটা মনে রাখার জন্য তুমি শুধু বাবা মাথায় রাখবা যে অরবিটাল গুলো সবসময় পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। যদি পরিপূর্ণ অপেক্ষা একটা ইলেকট্রন কম থাকে তাহলে যুযুতা স্তর থেকে একটা ইলেকট্রন তার অরবিটালে স্থানান্তরিত হবে, আর যদি অর্ধপূর্ণ অপেক্ষা ইলেকট্রন কম থাকে এবং যুযুতা স্তরে যদি জোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনটা ওই অরবিটালে স্থানান্তরিত করে তারা নতুন একটা ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে, আর এই কারণে এদেরকে বলা হয় ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে আজকে ক্লাসটা এখানে শেষ দিচ্ছি। ধরো তোমার প্রশ্নটা সে এরকম ভাবে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন? প্রশ্নটা কি? পটাশিয়াম এর 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে মানে প্রবেশ না করে 3D তে প্রবেশ না করে 4s এ যায় কেন? এটা তোমার প্রশ্ন। এখন এই যে 19তম ইলেকট্রন এটা প্রকাশ করার জন্য ব্যাখ্যা করার জন্য তোমার একটা নীতির আশ্রয় নিতে হবে, সেটা হলো আউবাউ নীতি। আউবাউ কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মান ভাষা। এই আউবাউ নীতির আরেক নাম হলো N+L নীতি। N+L নীতি বলা হয়। N+L নীতি অনুসারে আমরা জানি, অর্থাৎ আউবাউ নীতি অনুসারে আমরা জানি পরমাণুর অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় ইলেকট্রনগুলো তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ করে। এখন একটা অরবিটাল নিম্ন শক্তি বা উচ্চ শক্তি কিনা এটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা N+L এর মাধ্যমে বুঝবো। কিভাবে? ধরো তুমি লিখলা 4s, এর জন্য আমরা N+L এর মান হিসাব করব। তাহলে n এর মান ওই জায়গায় কত? 4 পূর্ণ সংখ্যা, আর আমরা জানি l এর জন্য s অরবিটালের জন্য l এর মান 0 হয়ে থাকে। এই মানটা মাথায় রাখবা। l সমান 0 মানে s, l সমান 1 মানে p, l সমান 2 মানে হলো d, l সমান 3 মানে হলো f। তাহলে এটা মান কত আসছে? 4। এখন যদি আমি 3d এর ক্ষেত্রে হিসাব করি, 3d এর ক্ষেত্রে আমরা হিসাব করব কি N+L। তাহলে n এর মানটা আমাদের 3 আর l এর মানটা d এর জন্য আমাদের কত হয়? 2 হয়। 2, তাহলে 3 + 2 = 5। তুমি দেখতেই পাচ্ছ 5 মানটা বড় এবং 4 মানটা কি ছোট। 4 মানটা কি ছোট। তাহলে 4s টা অবশ্যই আমাদের নিম্ন শক্তির অরবিটাল, কার চেয়ে? 3d এর চেয়ে। এই কারণে 4s আগে ইলেকট্রন যাবে, পরে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এখন যদি দেখো কোন একটা অরবিটালে N+L এর মান সমান, মানে দুইটা অরবিটালের ক্ষেত্রে N+L এর মান সমান এসে পড়ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে নিম্ন শক্তি বা উচ্চ শক্তি অরবিটালটা বোঝার চেষ্টা করবা? তুমি দেখবা যদি N+L এর মান সমান আসে উভয় অরবিটালে, তখন তুমি দেখবা কোন অরবিটালে n এর মানটা কম। যে অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম থাকবে সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল। সেটাই কি হবে? নিম্ন শক্তির অরবিটাল। যেমন ধরো 3d এর ক্ষেত্রে আমাদের কত আসলো? 5 আসলো। এই যে 5। এখন যদি আমি এই যে 4p এর ক্ষেত্রে হিসাব করতাম N+L, তাহলে লিখতাম কি N+L, n এর মান 4, l এর মান 1, তাহলে এটাও কি আমাদের 5। তাই এটাও 5 আসলো, এটাও 5 আসলো। ওই ক্ষেত্রে N+L এর মান যেহেতু সমান, সেক্ষেত্রে আমি দেখবো কোন অরবিটালে n এর মান কম। যেহেতু 3d অরবিটালের ক্ষেত্রে n এর মানটা 3, 4 এর চেয়ে কম, তাহলে এই 3d অরবিটালটাই নিম্ন শক্তির অরবিটাল। এই কারণে 4p এবং 3d এর মাঝে আগে 3d তে ইলেকট্রন যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনটা নিম্ন শক্তির কোনটা উচ্চ শক্তি সেক্ষেত্রে ইলেকট্রন অবস্থান করে। যেমন নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। এবং এটা আমরা কিভাবে বুঝবো? N+L নীতির মাধ্যমে, যার নাম হলো আউবাউ নীতি। আর যদি দুটি অরবিটালে N+L এর মান সমান হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? যে অরবিটালে n এর মানটা কম সেটা নিম্ন শক্তি অরবিটাল হিসেবে ইলেকট্রন আগে প্রবেশ করাই দিতে হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে পটাশিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস করবা, যে 1s আমাদের দুইটা ইলেকট্রন দিব, 2s এ দুইটা, 2p তে 6টা, 3s এ দুইটা, 3p তে 6টা, তারপরে এই যে 4s এ আমাদের একটা ইলেকট্রন। এটা হলো আমাদের পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। 3d টা ফাঁকা অবস্থায় আছে কেন? N+L নীতি অনুসারে। তখন তুমি দেখাই দিবা এরকম ভাবে 3d অরবিটালের জন্য N+L, তার মানে 3 + 2 = 5। আবার লাগবে 4s অরবিটালের জন্য N+L সমান 4 + 0 = 4। অতএব 4s is less than 3d অথবা 3d is greater than
4s। এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে। কিন্তু এর আগে কিন্তু ভাষাটা লিখে নিবা ওই যে আহ্বায়ক নীতি, কারণ আমরা জানি তুমি লিখবা আমরা জানি আহ্বায়ক নীতি বা n+l নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এরপরে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর তুমি এইভাবে হিসাব করবা যে 3d অরবিটালের জন্য n+l, তারপরে একটা মান আসবে 4s অরবিটালের জন্য n+l, দেখবা যে অরবিটাল n+l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল, যেহেতু 4s এ n+l এর মান কম 3d চেয়ে এখানে 4s আগে ইলেকট্রন প্রবেশ করে। আজকের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্ত। যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ভিডিও নিচে লিখবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। এরকম আরো ভিডিও পেতে ভিডিওর নিচে আমাকে লিখবা কোন বিষয় টিউটোরিয়াল পেলে তোমার জন্য ভালো হয়, সেই বিষয়ে আমি করার চেষ্টা করব। সাজ্জাদ মেথড প্ল্যানিং এ সকলকে স্বাগতম জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।